হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এএমসি ম্যাম। আজকে আমি চলে এসেছি কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ 3rd সেপ্টেম্বর 1802 বাই উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে। কবিতাটি শুরুতে থাকছে কবির পরিচিতি এবং তারপরে কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ব এবং তারপর থাকছে কবিতাটির পরপর লাইন বাই লাইন এক্সপ্লানেশন। এছাড়াও কবিতার শেষে থাকছে কিছু শব্দের অর্থ, যেগুলো তোমরা বারবার পড়লে আশা করি কবিতাটি বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। তাহলে চলো শুরু করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ইংরাজি রোম্যান্টিক যুগের উল্লেখযোগ্য স্রষ্টা বা পায়োনিয়ার বলা যেতে পারে। তার জন্ম 7 এপ্রিল 1770 ককারমাউথ, কিউম্বারল্যান্ডে। 1787 খ্রিস্টাব্দে তার প্রথম সনেট প্রকাশিত হয়েছিল দ্য ইউরোপিয়ান ম্যাগাজিনে, যেটিকে তার প্রথম গুরুত্বপূর্ণ লেখনী হিসেবে ধরা যেতে পারে। এছাড়া তার বিশেষ লেখনীর মধ্যে উল্লেখযোগ্য হল দ্য লিরিক্যাল ব্যালাড, যা তিনি কোলেরিজের সান্নিধ্যে আসার পর একত্রিতভাবে 1798 খ্রিস্টাব্দে পাবলিশ করেছিলেন। বলা যায় ইংরাজি সাহিত্যে এই লেখনীটি রোম্যান্টিক এরার সূচনা ঘটিয়েছিল। এছাড়া তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে লাইন্স কম্পোজড ফিউ মাইলস অ্যাবভ টিন্টার অ্যাবে, দ্য প্রিলিউড, দ্য সলিটারি রিপার, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি, এটসেট্রা এটসেট্রা। তার ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে প্রথমেই বলা যেতে পারে যে তিনি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেছিলেন। তার মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র 8 বছর। এই ঘটনাটির প্রভাব তার অনেক লেখনীতেই প্রকাশ পায়। তিনি হক্সহেড গ্রামার স্কুলে বাকি 4 ভাই বোনের সাথে পড়াশোনা করতেন এবং তখনই কবিতার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছিল। যখন তার বয়স মাত্র 13 বছর তখন তার পিতারও মৃত্যু হয়। এরপর তিনি সেন্ট জন কলেজ, কেমব্রিজে পড়াশোনা করেন। 1789 সালে ফরাসি বিপ্লব কবির মনে গভীর প্রভাব ফেলেছিল। এ সময় তিনি কিছুদিন ফ্রান্সে ছিলেন। তখন অ্যানেট ভ্যালন নামক একজন ফরাসি নারীকে তিনি ভালোবেসে ফেলেছিলেন এবং পরবর্তীকালে অ্যানেট ভ্যালন একটি কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম ক্যারোলিন। যদিও দুর্ভাগ্যবশত মেয়ের জন্মের আগেই ওয়ার্ডসওয়ার্থকে ফ্রান্স ছেড়ে চলে যেতে হয়, কিন্তু পরে 1802 সনে তিনি তার বোন ডরথির সাথে পুনরায় ফ্রান্স আসেন নিজের মেয়েকে দেখার জন্য। যদিও নানা সমস্যা এবং ব্যক্তিগত কারণে পরবর্তীকালে ম্যারি হাচিনসন নামক একজন নারীর সাথে তার বিয়ে হয়। ওয়ার্ডসওয়ার্থ পোয়েট লরিয়েট উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং 1843 সাল থেকে তার মৃত্যুকাল পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট ছিলেন। তার মৃত্যু হয় 23 এপ্রিল 1850 সালে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থের জার্নাল থেকে জানা যায় যে তারা 31 জুলাই 1802 ভোরবেলা ডোভারের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার সময় ওয়েস্টমিনস্টার ব্রিজ পেরিয়ে যেতে হয়। ভোরবেলা ওই ব্রিজ থেকে দেখা লন্ডন শহরের সৌন্দর্য কবিকে প্রচণ্ডভাবে মুগ্ধ করেন এবং সেখান থেকেই কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতা লেখার সূচনা হয়। এরপর যখন কবি আবার ফিরছিলেন, ফেরার পথে 3 সেপ্টেম্বর 1802 পুনরায় এই শোভাধারা মুগ্ধ হয়ে কবিতাটির শেষ অংশ তিনি রচনা করেছিলেন। কবি পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। এবারে চলো আগে কবিতাটি ভালোভাবে পড়ে নেওয়া যাক। কবিতাটি পড়ে তারপর আমরা লাইন বাই লাইন তার মানে বুঝব। Composed upon Westminster Bridge, September 3, 1802 by William Wordsworth. Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. The city now doth like a garment wear the beauty of the morning, silent, bare. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep
in his first splendor, valley, rock, or hill. Near saw I, never felt a calm so deep. The river glideth at its own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty herd is lying still. কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি মূলত একটি পেট্রার্কান সনেট। কবিতাটির রাইম স্কিম হচ্ছে APBA, ABBA, CDC, DCD। তাহলে এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ে তার মানেটা বুঝি চলো। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by. দেখো এই কবিতাটি যে শুরু হচ্ছে প্রথমেই কিন্তু হাইপারবোল রয়েছে। হাইপারবোল অর্থাৎ বাড়িয়ে বলা, কোনো কিছুকে বাড়িয়ে বলা। যেমন ধরো এখানে একটি শহরের সৌন্দর্যকে দেখে কবি মুগ্ধ হয়ে বলছেন যে ভোরের বেলা লন্ডন শহর যে সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে যে এর থেকে ভালো দৃশ্য বোধহয় আর দেখা যাবে না, বা পৃথিবীর বোধহয় এর থেকে ভালো আর কোনো দৃশ্য দেখানোর নেই। এটা একটু বাড়িয়ে বলা। এখানে প্যারাডক্সও রয়েছে, কারণ নর্মালি আমরা ন্যাচারাল অবজেক্ট, নেচার বা প্রকৃতিকে সুন্দর বলে থাকি। সেক্ষেত্রে তুলনা করতে গেলে মানুষের সৃষ্টি করা সিটি বা শহরকে আগলিয়ে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু এটি একটি অদ্ভুতভাবে এই কবিতাটিতে লেখক কিন্তু একটি শহরকে খুব সুন্দর বলছেন। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, মানে এই দৃশ্যটি এতটাই সুন্দর যে কবি ভাবছেন যে মানুষটি এখান দিয়ে যাওয়ার সময় দৃশ্যটি সঠিকভাবে উপভোগ করবে না বা দেখবে না, তার মতো ব্যর্থ বোধহয় আর কেউ নেই। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটা দৃশ্য যেটা খুব স্পর্শ করছে ভেতরকে। টাচিং অর্থাৎ আমাদের অভ্যন্তরে স্পর্শ করছে। ইন ইটস ম্যাজেস্টি, এর রাজকীয়তায়, এর অতুলনীয় সৌন্দর্যে যেন আমাদের অভ্যন্তরকে স্পর্শ করছে। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ের, এখানে দেখো এই লাইনটিতে সিটি শব্দটিতে সি কিন্তু ক্যাপিটাল লেটার, অর্থাৎ তাকে পার্সনিফাই করা হয়েছে, তাকে প্রাণ দেওয়া হয়েছে। কল্পনা করা হচ্ছে যেন কোনো নারী গার্মেন্টের মতো পরিধান করে নিয়েছে। কি পরিধান করেছে সেটা আমরা পরের লাইনে দেখছি। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, তো এখানে আবার আমরা কন্ট্রাডিকশন পাচ্ছি। বলছে যে নারীটি গার্মেন্ট পরেছে, অর্থাৎ পরিধান করছে। কি পরিধান করছে? সকালের শোভাটাকে, সকালের সৌন্দর্যকে সে পরিধান করছে। যদি পরিধানই করে নেয়, যদি সে পোশাক পরিধান করে, তাহলে সেটা বেয়ার কেন? বেয়ার অর্থাৎ অনাবৃত কেন? একটু ভালোভাবে যদি আমরা কবিতাটাকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে কবিতাটি যখন কবি লিখছেন তখন তিনি ভোরবেলা লন্ডনের শোভা দেখছেন, এবং সেই ভোরবেলা কিন্তু কলকারখানার ধোঁয়া, দূষণ মুক্ত আকাশ দেখা যাচ্ছে। সেখানে কোনো রকমের নোংরা আবর্জনা বা ধোঁয়া ধুলো প্রকৃতিকে আবৃত করেনি। তো সেজন্যই কবি এখানে বলছেন যে অনাবৃত বা বেয়ার, অর্থাৎ খাঁটি সৌন্দর্য যেটাকে বলা যায়, প্রকৃতির খাঁটি সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে যেন শহর পরিধান করেছে। সেই ভোরের যে শোভাটা সেটাকে সিটি পরিধান করেছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, জাহাজ, গম্বুজ, স্তম্ভ, নাট্যশালা, মন্দির সব কিছু উন্মুক্ত। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, সব কিছু উন্মুক্ত। মাঠ, আকাশ সব কিছু উন্মুক্ত, সব কিছু দূষণমুক্ত, কলকারখানার ধোঁয়ামুক্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, বারবার করে কবি কিন্তু এই ব্যাপারটাই উল্লেখ করছেন যে চারপাশ ঝলমল করছে, সূর্যের প্রথম কিরণে চারপাশ ঝলমলে আলোকিত হয়ে গেছে। ব্রাইট চকচকে, গ্লিটারিং ঝলমল করছে। ইন দ্য স্মোকলেস এয়ার অর্থাৎ যে বাতাসে কোনো ধোঁয়া নেই, স্মোক নেই। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ
অর্থাৎ স্লোপ ডাউন এখানে আসছে। তো এই যে শব্দটা বলছেন কবি, এই ভোরের আকাশে সূর্যের যে আগমন, এত সুন্দরভাবে যেন সূর্যের আগমন আগে কখনো হয়নি। এত স্নিগ্ধ আকাশ, এত পরিষ্কার উন্মুক্ততা যেন আগে দেখা যায়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, valley, rock or hill, near saw I never felt a calm so deep. তো ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার অর্থাৎ প্রথম শোভা, প্রথম সৌন্দর্য, যেখানে সূর্যের প্রথম আলোক, সূর্য ওঠার সময় ভোরের যে আলো, সেটা ভ্যালি অর্থাৎ উপত্যকা, পাহাড়, পর্বত সব কিছুর ওপর দিয়ে অদ্ভুত সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে। সেই শোভা কবি বলছেন তিনি আগে কখনো দেখেননি। নিয়ার সয়, নিয়ার কেন বলছেন? এটি কবিতার ছন্দ মেলানোর জন্য তিনি নেভার শব্দটির কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করছেন। এটা কবিতার স্বার্থে, কবিতার ছন্দ মেলানোর স্বার্থে অনেক সময় কবিরা করে থাকেন। তো নিয়ের কথাটির আসল শব্দটি হচ্ছে নেভার। নেভার স আই, নেভার ফেল্ট, কখনো দেখিও নি, কখনো অনুভবও করিনি কাম সো ডিপ, একটা চরম প্রশান্তি যেটা প্রচণ্ড গভীর, একটা অদ্ভুত সুন্দর শান্তি। অর্থাৎ এই দৃশ্যটা দেখে কবি প্রচণ্ড তৃপ্তি অনুভব করছেন, প্রচণ্ড শান্তি পাচ্ছেন। The river glideth at its own sweet will, অর্থাৎ নদীটি গ্লাইডেথ, এটা পোয়েটিক টার্ম, আসল কথাটি হচ্ছে গ্লাইড করা অর্থাৎ বয়ে যাওয়া। নদীটি নিজের আনন্দে, নিজের সুখে বয়ে যাচ্ছে। তবে এখানে নদীর থেকে নদ বলা বেশি ভালো হবে, কারণ দেখো কবি এখানে হিজ শব্দটি ব্যবহার করেছেন। হিজ অর্থাৎ পুরুষ। তাহলে এখানে আমরা বলতেই পারি যে টেমস নদ নিজের খুশিতে বয়ে যাচ্ছে, সেই কথাটি কবি এখানে বলতে চেয়েছেন। নিজের খুশিতে কেন? কারণ আমরা জানি টেমস হচ্ছে লন্ডনের অন্যতম ব্যস্ততম নদী, যেখানে সব সময় বাণিজ্যিক আদান প্রদানের জন্য জাহাজ চলাফেরা করতে থাকে এবং নানা রকম ব্যস্ততার জন্য নদী নিজের ইচ্ছা মতো বয়ে যেতে পারে না। কিন্তু ভোরের বেলা সকল বাধা বিঘ্ন ছাড়া নদীটি নিজের আনন্দে, নিজের সুখে বয়ে যেতে পারছে। তাই কবি এখানে বলছেন যে টেমস নদ নিজের শান্তিতে, নিজের সুইট উইল অর্থাৎ নিজের স্বেচ্ছায় কুলকুল করে নিজের শান্তিতে বয়ে যাচ্ছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম asleep. তাহলে এখানে দেখো কবি বলছেন যে অপূর্ব দৃশ্যের শোভা উপভোগ করার থেকে চারপাশে যত বাড়ি রয়েছে সবাই বঞ্চিত রয়েছে। তাহলে এখানে কিন্তু আবার মেটাফরের ইউজ হয়েছে। হাউস অর্থাৎ দ্য পিপল রিসাইডিং ইনসাইড দ্য হাউস, অর্থাৎ যারা এই বাড়িটির মধ্যে রয়েছে তারা সকলে ঘুমিয়ে রয়েছে এবং চারপাশের এই স্বর্গীয় শোভা উপভোগ করার থেকে বঞ্চিত রয়েছে। তার জন্য কবি হতাশা প্রকাশ করছেন এবং আফসোস করছেন যে তারা এই শোভা উপভোগ করতে পারল না। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এটি হচ্ছে কবিতাটির সর্বশেষ এবং বেশ গুরুত্বপূর্ণ একটি লাইন। এখানে কবি বলছেন যে ভোরের বেলা মাইটি হার্ট তখনও স্তব্ধ হয়ে ঘুমিয়ে রয়েছে। মাইটি হার্ট কি? মাইটি অর্থাৎ বিশাল হৃদয়। বিশাল হৃদয় কিভাবে ঘুমিয়ে রয়েছে? এখানে মাইটি হার্ট ইজ মেটাফর ফর দ্য এন্টায়ার বিজি সিটি লন্ডন। একটি হৃদয় যখন সবসময় ধকধক করে বা সেই ধকফকানির শব্দ অনুভব করা যায়, শরীরের বাইরে থেকেও আমরা কান পেতে বুকে একটি মানুষের হৃদয়ের ধকফকানি অনুভব করতে পারি। এখানে মাইটি অর্থাৎ প্রকাণ্ড হৃদয় বলতে ব্যস্ত লন্ডন শহরকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে মানুষের জীবনযাত্রা, ব্যস্ততা, কোলাহল, এটাই হচ্ছে লন্ডন শহরের লাইফস্টাইল। কিন্তু চরম ভোরের বেলা যখন সবে সূর্যের আলো ফুটছে, যখন পুরোপুরি অন্ধকার কেটে যায়নি, তখন সেই পুরো সমগ্র শহরটা যেন ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ সেই ব্যস্ততা তখনও শুরু হয়নি। তাই কবি বলছেন মাইটি হার্ট তখনও স্তব্ধ হয়ে রয়েছে, তার ধকপকানি তখনও শুরু হয়নি। এবারে আমরা দেখে নিতে পারি কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের মানে। এগুলো যদি তোমরা পড়ে নাও এবং মানেগুলি সঠিকভাবে মুখস্থ করে নাও, তাহলে আমি আশা করব যে তোমাদের কবিতাটি বুঝতে আরও বেশি সুবিধা হবে। প্রথমেই আছে শব্দটি দেখো ফেয়ার। ফেয়ার মানে সুন্দর। এখানে ম্যাজেস্টি অর্থাৎ এখানে বোঝাচ্ছে রাজকীয়তা। গার্মেন্ট অর্থাৎ পোশাক। স্মোকলেস ধোঁয়াহীন। মাইটি হার্ট অর্থাৎ বিশাল হৃদয়।
বেয়ার অনাবৃত, ডোম গম্বুজ, থিয়েটার মানে নাট্যশালা, স্প্লেন্ডার জাঁকজমক, গ্লাইডেথ, এটি আসল শব্দটি হচ্ছে গ্লাইড, যার মানে বয়ে যাওয়া। এবারে শেষ শব্দটি হচ্ছে স্টিপ, যার মানে উদিত হওয়া। আজকে তাহলে এতটাই। আমি আশা করব তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে বুঝে গেছো। পরের দিন আবার চলে আসব নতুন কোনো গল্প বা নতুন কোনো কবিতা নিয়ে। শেষে রইল আমাদের আজকের প্রশ্ন। দেখি তো কে সবার আগে রিপ্লাই করো।